হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ইলেকট্রোস্ট্যাটিক যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার একটা টপিক সম্পর্কে আলোচনা করব, যার নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, যাকে বাংলায় আমরা তড়িৎ ক্ষেত্র বলে থাকি। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে তোমরা বিভিন্ন কোশ্চেনের পিডিএফ এবং অন্যান্য স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, যাকে আমরা বাংলায় বলছি, তড়িৎ ক্ষেত্রের ব্যাপারটা কী। দেখো, এর আগের ক্লাসে আমরা পড়েছি যে কোনো দুটি আধান, সেটা যদি সমজাতীয় আধান হয় তাহলে তারা পরস্পরকে কি করে, পরস্পরকে রিপালশন করে, বা তারা পরস্পরকে বিকর্ষণ করে, ঠিক আছে? আর সেটা যদি বিপরীত জাতীয় আধান হয় তাহলে তারা পরস্পরকে কি করে, অ্যাট্রাকশন করে, বা পরস্পরকে আকর্ষণ করে। এবারে মনে করো আমার কাছে যদি কোনো একটা জায়গায় কোনো আধান থাকে, মনে করো এখানে আমার একটা আধান রয়েছে, সেটা মনে করো আমার Q1 আধান রয়েছে, ঠিক আছে? Q1 আধান রয়েছে। তার মানে দেখো, এর আশেপাশে কিছুটা দূরে যদি আমি দ্বিতীয় কোনো আধান নিয়ে আসি, অর্থাৎ মনে করো Q2 আধান যদি নিয়ে আসি, তাহলে দুটো যদি সমজাতীয় আধান হয় তাহলে তারা পরস্পরে কী করবে, রিপালশন করবে, আর দুটো বিপরীত আধান হলে তারা অ্যাট্রাকশন করবে, ঠিক আছে? এবার দেখো, তাহলে একটা আধান আমার আগে থেকে ছিল, যেটা হচ্ছে Q1। এই Q1 এর আশেপাশে Q2 আধান যদি নিয়ে আসি, তাহলে এই Q1 এর জন্য এই Q2 আধান একটা বল অনুভব করবে, ঠিক আছে? এবার দেখো, সেটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে নিশ্চয়ই তারা সেই বলটা অনুভব করবে, অর্থাৎ এরিয়ার বাইরে থাকলে কোনো আধানের কোনো কিন্তু বল অনুভব করবে না, ঠিক আছে? কেবলমাত্র ওই এরিয়ার ভেতর যদি চলে আসে তখনই আধানটা কী করবে, বল অনুভব করবে। তাহলে এখানেই আমরা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র সম্পর্কে জানতে পারবো, যে এই যে Q1 আধানটা রয়েছে, এই Q1 আধানটা এই আশেপাশের যে অঞ্চলটার মধ্যে তার আকর্ষণ ধর্ম বা বিকর্ষণ ধর্ম প্রদর্শন করছে, ঠিক আছে? এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা কি বলছি, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড বলছি। তাহলে এটাকেই আমরা কি বলছি, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? তাহলে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড কাকে বলে না, কোনো তড়িৎ আধানের পার্শ্বস্থ যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, অর্থাৎ তড়িৎ আধানটির চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় একটি আধান রাখলে তার ওপর একটি বল ক্রিয়া করে, সেই অঞ্চলটিকে ওই প্রথম আধানের কি বলা হয়, তড়িৎ ক্ষেত্র বলা হয়, ঠিক আছে? সংজ্ঞা তোমরা বইতে ভালোভাবে পেয়ে যাবে, ঠিক আছে? সেজন্য আমি সংজ্ঞাটা বলে দিলাম। এবার দেখো, এই যে দুটো আধান এলো, এই দুটো আধানের মধ্যে দুটো আধানের নাম কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? যেমন দেখো, Q1 যে আধানটা প্রথম থেকে ছিল, ওই Q আধানটাকে আমরা বলছি সোর্স চার্জ। কি বলছি? সোর্স চার্জ। বাংলায় যাকে আমরা বলি যে উৎস আধান, ঠিক আছে? বাংলা আমরা কি বলছি, বাংলা আমরা ওই আধানটাকে বলছি যে এটা হচ্ছে উৎস আধান, ঠিক আছে? উৎস আধান। আর Q2 চার্জ যেটা বাইরে থেকে আনা হলো, সেটাকে আমরা বলছি টেস্ট চার্জ। সেটাকে আমরা ইংরেজিতে কি বলছি, টেস্ট চার্জ, ঠিক আছে? বাংলায় একে বলে তোমার পরীক্ষক আধান, ঠিক আছে? বাংলায় একে কি বলে না, পরীক্ষক আধান, ঠিক আছে? পরীক্ষক আধান। তাহলে এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এবারে দেখো, যদি আমরা থিওরিটিক্যালি ভাবি, তাহলে দেখো এই যে Q1 আধানটা রয়েছে, এই Q1 আধানটার জন্য দেখো অসীম দূরত্বে যে কোনো জায়গায় যদি কোনো আধান Q2 থাকে, তাহলে সেটা এই Q1 এর জন্য কিন্তু বল অনুভব করবে। এটা থিওরিটিক্যালি যদি আমরা বলি, অর্থাৎ তত্ত্বগত দিক থেকে, ঠিক আছে? থিওরিটিক্যালি এটা আমাদেরকে কি বলছে, যে এটা হচ্ছে ইনফাইনাইট পর্যন্ত এই যে তড়িৎ ক্ষেত্রটা কাজ করতে পারে, ঠিক আছে? কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কি দেখা যায়, একটা নির্দিষ্ট দূরত্বের পরে এই তড়িৎ ক্ষেত্র কিন্তু আর থাকে না, ঠিক আছে? তাহলে থিওরিটিক্যালি এই তড়িৎ ক্ষেত্রটা ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত, কিন্তু প্র্যাকটিক্যালি বা বাস্তবিকভাবে এই তড়িৎ ক্ষেত্রটা খুব বেশি দূর পর্যন্ত বিস্তৃত হয় না। একটা নির্দিষ্ট দূরত্বের পরে কিন্তু এই তড়িৎ ক্ষেত্রটা আর অস্তিত্ব কিন্তু থাকে না, ঠিক আছে? এবারে দেখো, কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র আছে কিনা তার যে পরীক্ষাটা, সেটা কেবলমাত্র করা যেতে পারে এই পরীক্ষক আধানকে যদি তুমি ওখানে নিয়ে আসো। কারণ পরীক্ষক আধান না নিয়ে এলে এই আধানটা অন্য কোনো আধানের উপরে বল প্রয়োগ করছে কিনা সেটা আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? তারপরে দেখো, ইলেকট্রিক ফিল্ডের পরে আমরা যে আলোচনাটায় আসবো সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? আমরা যে পরবর্তী আলোচনাটায় আসবো সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড। ইন্টেন্সিটি অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড বাংলায় যাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে? বা তড়িৎ তীব্রতা, ঠিক আছে? বাংলায় এটাকে আমরা কি বলছি, বাংলায় এটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ
ক্ষেত্র তীব্রতা, ঠিক আছে। এবারে তড়িৎ প্রাবল্য কাকে বলে? দেখো তড়িৎ ক্ষেত্রে আমরা পড়লাম কি, যে একটা আধান যদি কোথাও অবস্থান করে তাহলে তার আশেপাশের কিছুটা অঞ্চলের মধ্যে যদি অন্য কোনো আধান নিয়ে আসা হয় তাহলে সেটা একটা বল অনুভব করবে, ঠিক আছে। এবারে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিভাবে আমরা নির্ণয় করতে পারবো? তার মানে এই যে Q2টা, যে আধানটা আমি বাইরে থেকে নিয়ে এলাম, সেই আধানটা কত বল অনুভব করছে সেটা তো আমরা কুলম্বের সূত্র থেকে বের করতে পারবো। কিন্তু যে বিন্দুটাতে নিয়ে এলাম ওই বিন্দুটাতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কতটা হবে সেটা এবারে কিভাবে নির্ণয় করতে পারবো দেখা যাক, ঠিক আছে। মনে করো Q1 একটা আধান যেরকম রয়েছে, ঠিক আছে। তাহলে এর আশেপাশের এই যে অঞ্চলটা যার মধ্যে অন্য কোনো আধান এলে এই আধানটার জন্য অপর আধানটা বল অনুভব করছে, সেই যে জায়গাটা, সেই জায়গাটাকে আমরা কি বলছি? সেই জায়গাটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এবারে প্রাবল্য বা তীব্রতা নির্ণয় করতে গেলে কি করতে হবে? এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা বিন্দু, মনে করো এরকম একটা বিন্দু, এখানে হয়তো পি একটা বিন্দু আছে, এই বিন্দুতে আমাকে কি করতে হবে? এই বিন্দুতে একটা একক ধনাত্মক আধান রাখতে হবে, মানে +1 ইউনিট, ঠিক আছে, +1 ইউনিট একটা আধান রাখতে হবে, ঠিক আছে। তাহলে একক ধনাত্মক আধান রাখলে সেই আধানটা যে পরিমাণ বল অনুভব করবে তাকেই ওই বিন্দুতে কি বলা হচ্ছে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা বলা হচ্ছে। তাহলে সংজ্ঞাটা কি লিখবে? যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, আমি সংজ্ঞাটা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো বিন্দুতে যদি একক ধনাত্মক আধান রাখা হয়, ঠিক আছে, একক ধনাত্মক আধান রাখা হয়, আধান রাখা হয়, তাহলে তাহলে ওই আধানটি, তাহলে ওই আধানটি যে বল অনুভব করে, যে বল অনুভব করে তাকে তাকে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের, ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রাবল্য বলে। তাহলে কোনো একটা আধান রাখলে তার আশেপাশে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, সেই তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে যদি আমি একক ধনাত্মক আধান নিয়ে আসি তাহলে সেই একক ধনাত্মক আধানটা যে পরিমাণ বল অনুভব করছে তাকেই আমরা কি বলছি? ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলছি, ঠিক আছে। এবারে যদি খেয়াল করো, যেহেতু এই একক ধনাত্মক আধান নিয়ে আসছি, তাহলে এই একক ধনাত্মক আধানটা যদি এই Q1টা পজিটিভ হয় তাহলে এই বিকর্ষণ বল অনুভব করবে, আর যদি নেগেটিভ হয় তাহলে আকর্ষণ বল অনুভব করবে। তার মানে যেহেতু বল অনুভব করছে তাই এর একটা দিক আছে, যেহেতু বল একটা ভেক্টর রাশি তার জন্য এর একটা কি থাকবে? অভিমুখ থাকবে। তার জন্য আমরা লিখতে পারি এই যে ইন্টেন্সিটি অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। ইন্টেন্সিটি অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড, ইন্টেন্সিটি অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড কি হয়ে যাবে? একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাবে বা ভেক্টর রাশি হয়ে যাবে, ঠিক আছে। কেন ভেক্টর রাশি হচ্ছে? যেহেতু বলের কথা আমরা বলছি, বল একটা ভেক্টর রাশি, তাই এটাও একটা কি হয়ে যাবে? ভেক্টর রাশি হয়ে যাবে, ঠিক আছে। এবার এর পরিমাপ কিভাবে করা হয় দেখো। ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাকে ই দিয়ে প্রকাশ করা হয়। ই সমান হচ্ছে এফ বাই হচ্ছে কিউ। কি হয়? ই সমান হচ্ছে এফ বাই কিউ। যদি ভেক্টর আকারে প্রকাশ করতে চাও তাহলে ই ভেক্টর সমান এফ ভেক্টর বাই কিউ, ঠিক আছে। যেখানে দেখো ইটা হচ্ছে কি না, ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে, বা তড়িৎ প্রাবল্য লিখে দিলাম আমি। ইটা হচ্ছে কি? তড়িৎ প্রাবল্য, ঠিক আছে। এফটা হচ্ছে বল, ওই দুটো আধানের মধ্যে যে কার্যকরী বলটা থাকবে। আর কিউটা হচ্ছে পরীক্ষক আধান, মানে যেটাকে বাইরে থেকে নিয়ে আসা হলো। এর আগের স্লাইডে আমরা পরীক্ষক আধান সম্পর্কে বলেছি, ঠিক আছে। এটা তাহলে কি হয়ে গেল? পরীক্ষক আধান, ঠিক আছে। কি হয়ে গেল? পরীক্ষক আধান। এবার দেখো তাহলে আমরা কি পেলাম? ই সমান হচ্ছে এফ বাই কিউ, ঠিক আছে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান বল বাই হচ্ছে কি পেলাম? আধান, ঠিক আছে। তাহলে এর যদি আমরা এককের কথা বলি বা ইউনিটের কথা বলি, আমরা জানি ইউনিট কটা পদ্ধতিতে হয়? দুটো পদ্ধতিতে হয়। একটা হচ্ছে তোমার সিজিএস ইউনিট, একটা হচ্ছে এসআই বা হচ্ছে এমকেএস ইউনিট, ঠিক আছে। তাহলে সিজিএস এককের কথা যদি আমরা বলি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান এফ বাই কিউ। তাহলে বলের একক, সিজিএস পদ্ধতিতে বলের একক কি হয় না? ডাইন হয়। তাহলে ডাইন, আর ডিভাইডটা পার হয়ে যায়, তাহলে ডাইন পার কি হয়ে যাবে? স্ট্যাট কুলম, ঠিক আছে।
ডাইন পার কি হয়ে যাবে স্ট্যাট কুলম বা ডাইন পার ইএসইউ ও বলতে পারো, ঠিক আছে। এটাকে ডাইন পার স্ট্যাট কুলম বলতে পারো বা ডাইন পার ইএসইউ বলতে পারো। এসআই বা এমকেএস পদ্ধতির কথা যদি বলা হয় তাহলে বলের একক কি হয়ে যায় নিউটন, তাহলে নিউটন পার আধানের একক কি হয়ে যাবে কুলম, তাহলে নিউটন পার কি হয়ে যাবে কুলম, বা এটাকে তুমি এভাবেও লিখতে পারো নিউটন কুলম ইনভার্স, ঠিক আছে। তাহলে আধান এখান থেকে বেরিয়ে গেল। এবার দেখো যদি আমরা মাত্রা বা ডাইমেনশনের কথা বলি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা বা হচ্ছে ডাইমেনশন, ঠিক আছে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা বা ডাইমেনশনের কথা যদি আমরা বলি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা বল বাই আধানের সঙ্গে সমান। তাহলে বলের মাত্রা এবং আধানের মাত্রার উপরে নির্ভর করবে। বলের মাত্রা কি হয়, বলের মাত্রা হয় mL(T⁻²), ঠিক আছে, mL(T⁻²). আর আধানের মাত্রা কি হয়, আধানের মাত্রা I ইন্টু কত হয় টি হয়। আগের ক্লাসে আমরা এগুলো বলেছি I ইন্টু টি কেন হয়। এবারে দেখো এম ওপরে থাকলো, থেকে গেল, দেখো এল একটা আছে থেকে গেল, তাহলে এম এল থেকে গেল, টি নিচে একটা আছে ওপরে উঠলে -1 হয়ে উঠবে, -1 আর -2 কত হয়ে যাবে -3, তাহলে mL(T⁻³ আইটা ওপরে উঠলে I⁻1 হয়ে উঠবে। তাহলে এর মাত্রা কি বেরিয়ে গেল mL(T⁻³ I⁻1), ঠিক আছে। এবারে প্রাবল্যের যদি সিজিএস এবং এসআই এককের মধ্যে আমরা সম্পর্কটা ধরি, তাহলে এখানে যদি খেয়াল করো তোমরা যে সিজিএস একক কি বেরিয়েছিল ডাইন পার স্ট্যাট কুলম, আর এসআই একক বেরিয়েছিল নিউটন পার কুলম। তাহলে নিউটন পার কুলম আর ডাইন পার স্ট্যাট কুলমের সম্পর্কটা এবার আমরা বের করব, ঠিক আছে। তাহলে দেখো আমরা ই সমান কি পেলাম না, ই সমান আমরা পেলাম হচ্ছে F/কিউ, ঠিক আছে। তাহলে আমরা যদি 1 নিউটন কুলম বলি, 1 নিউটন পার কুলম বলি, তাহলে উপরে কি থাকছে 1 নিউটন বল, নিচে থাকছে 1 কুলম আধান, ঠিক আছে। এবারে আমাকে কি করতে হবে, আমাকে এখানে নিউটন পার কুলম থেকে আমাকে যেতে হবে কোথায় না ডাইন পার স্ট্যাট কুলম বা ডাইন পার ইএসইউতে যেতে হবে, ঠিক আছে। তাহলে 1 নিউটনটাকে আমি কি করব ডাইনে নিয়ে যাব। 1 নিউটন সমান কত হয় 10⁵ ডাইন হয়, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 কুলম সমান কত স্ট্যাট কুলম হয় না 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ আধান হয়, ঠিক আছে, ইএসইউ আধান হয় বা স্ট্যাট কুলম হয়, ঠিক আছে। তাহলে 10⁵ আর 10⁹, তার মানে 1 ডিভাইডেড বাই আমি লিখতে পারি 3 × 10⁴, কারণ 5টা এলে -5 হবে, 9 থেকে 5 গেলে 4 হবে, তাহলে এত কি হয়ে যাবে, এত হচ্ছে ডাইন পার ইএসইউ হয়ে গেল, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, যদি কোণাকোণি গুণ করে দিই আমরা কি পাবো যে 1 ইএসইউ তড়িৎ প্রাবল্য, ঠিক আছে, 1 ইএসইউ প্রাবল্য সমান আমি কত পাবো না 3 × 10⁴ নিউটন পার হচ্ছে কুলম, ঠিক আছে। তাহলে এটাই তোমার হয়ে যাবে কি যে হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এসআই আর হচ্ছে সিজিএস ইউনিটের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এসআই এবং সিজিএস ইউনিটের মধ্যে সম্পর্ক কিন্তু এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো যদি আমরা বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাই, ঠিক আছে, বিন্দু আধানের জন্য কি করব ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাচ্ছি আমরা, ঠিক আছে। এবার দেখো মনে করা হলো যে এপসিলন তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট, মানে ধরো এরকম একটা তড়িৎ ক্ষেত্র আছে মানে এর মাঝখানে কি রয়েছে একটা আধান রয়েছে, মনে করলাম সেই আধানটার ভ্যালু কত না হচ্ছে কিউ, ঠিক আছে, কিউ আধান রয়েছে, ঠিক আছে। এবারে ওখান থেকে আর দূরত্বে মনে করো আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে, এখান থেকে কত দূরত্বে আর দূরত্বে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করব একক ধনাত্মক আধান নিয়ে আসব, ঠিক আছে। আর এই যে মাধ্যমটা রয়েছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কত, তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসিলন, ঠিক আছে, তড়িৎ ভেদ্যতা এপসিলন সমান আমি কি বললাম তড়িৎ ভেদ্যতা। তাহলে একটা মাধ্যম রয়েছে যার তড়িৎ ভেদ্যতা এপসিলন, আর সেখানে একটা চার্জ বা আধান রয়েছে কিউ, যেখান থেকে আর দূরত্ব এককে একটা বিন্দু রয়েছে মনে করো পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইছি, অর্থাৎ এখানে আমায় কি করতে হবে বাইরে থেকে একটা +1 কুলম +1 একক বা একক ধনাত্মক আধান নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো যদি আমরা ই এর কথা বলি, ই সমান কত পাবো, ঠিক আছে, ই সমান কত পাবো না ই সমান আমরা পাবো Q/4πε r², ঠিক আছে, 4πε কত r²। কেন পেলাম না দেখো আমরা যদি মনে করি এখানে Q1 Q2 চার্জ নিয়ে এসেছি, তাহলে F সমান 1/4πε0 Q1 Q2/r², একটা চার্জ দিয়ে ভাগ করতে হবে কারণ নিচে Q থাকে, তাহলে Q বাই কত পাবো 4πε r²। এবারে এটাকে যদি আমি কে দিয়ে লিখি, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি মাধ্যমের মনে করলাম কে হচ্ছে এর কি পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে।
কে যদি এর পরাবৈদ্যুতিক ধ্রুবক হয়ে যায়, ঠিক আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে হয়ে যায়, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারি না কিউ বাই হচ্ছে 4 পাই কে এপসিলন নট আর এর স্কোয়ার। কেন না যেহেতু আমরা পড়ে এসেছি কে সমান এপসিলন বাই হচ্ছে এপসিলন নট, তাহলে দেখো এখানে এপসিলন সমান কত বেরোবে কে এপসিলন নট, শুধু এপসিলনের জায়গায় আমরা কে এপসিলন নট বসিয়ে দিয়েছি। তাহলে কি পেলাম ই সমান হচ্ছে আমরা কি পেলাম ই সমান হচ্ছে কিউ বাই 4 পাই কে এপসিলন নট আর এর স্কোয়ার আমরা এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে দেখো যদি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম হয়, ঠিক আছে, যদি বায়ু মাধ্যম বা এয়ার মিডিয়াম হয় তার জন্য কে ইজিক্যাল টু কত হবে, কে ইজিক্যাল টু 1 হবে। কে ইজিক্যাল টু 1 যদি বসিয়ে দেওয়া হয় তাহলে ই এর ভ্যালুটা কত পাবে না ই সমান কিউ বাই 4 পাই এপসিলন নট আর এর স্কোয়ার পেয়ে যাবে। ঠিক আছে, আর এর কি পেয়ে যাবে স্কোয়ার পেয়ে যাবে। এবারে এটাকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারবো না ই ভেক্টর সমান 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর এর স্কোয়ার, আর হচ্ছে আর একটা ইউনিট ভেক্টর থাকবে যেটা তোমার এই আর ভেক্টরের অভিমুখটাকে নির্দেশ করছে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের কি না হচ্ছে বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। ঠিক আছে, বোঝা গেল। তারপরে দেখো যেটা চলে আসবো আমরা সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে তোমার এদের হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি আমরা করি তাহলে দেখো ই সমান আমরা একটা কি পেলাম, একটা পেলাম হচ্ছে এফ বাই কিউ, আর একটা ই সমান আমরা ইকুয়েশন কি পেলাম 1/4 পাই এপসিলন নট কিউ বাই হচ্ছে আর এর স্কোয়ার। ঠিক আছে, এবারে যদি আমরা এগুলোকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি তাহলে দেখো এই হচ্ছে আমার একটা অক্ষ এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। ঠিক আছে, এবারে এই এক্স অক্ষ বরাবর যদি আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ধরি এবং ওয়াই অক্ষ বরাবর যদি আর স্কোয়ারকে রিপ্রেজেন্ট করি তাহলে দেখতে পাচ্ছ ই এর সঙ্গে আর স্কোয়ারের সম্পর্ক কি না হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে ই এর সঙ্গে আর স্কোয়ার যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে এর যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আসবে সেটা হচ্ছে এই রকম। ঠিক আছে, দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কমতে থাকবে। ঠিক আছে, এবং দূরত্ব যত কম হবে ক্ষেত্র প্রাবল্য তত কী হবে বেশি হবে। ঠিক আছে, এবারে দেখো যদি আমরা এভাবে রিপ্রেজেন্টেশন করতে চাই, মনে করো এই একটা অক্ষ এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এদিকে মনে করো 1/r² কাজ করছে আর এদিকে কি কাজ করছে ই কাজ করছে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো 1/r² যদি কাজ করে তাহলে আমরা দেখতে পাবো কি 4 পাই এপসিলন নট কনস্ট্যান্ট, কিউও কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার আর এর মান যত বাড়বে সেক্ষেত্রে কি হবে ই এর মানটাও তত কি হবে বৃদ্ধি পাবে। ঠিক আছে, এরমভাবে একটা স্ট্রেট লাইন তুমি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলো গেল কি এগুলো গেল হচ্ছে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এবারে যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। কোনো একটা আহিত পরিবাহী আছে মনে করো, ঠিক আছে, আহিত পরিবাহী আছে। ঠিক আছে, আহিত পরিবাহীর নিকটে কোনো একটা বিন্দুতে কি করব ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। ঠিক আছে, ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। মনে করলাম যে আমার কাছে একটা তোমার হচ্ছে গোলক আছে। ঠিক আছে, কি আছে গোলক আছে, যার ব্যাসার্ধ কত না ব্যাসার্ধ হচ্ছে মনে করলাম আমি আর ব্যাসার্ধ। ঠিক আছে, ও কেন্দ্রীয় একটা গোলক আছে যার ব্যাসার্ধ কত আর, তাহলে আরটা কি বললাম আর সমান গোলকের কি ব্যাসার্ধ বা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, মনে করলাম এই গোলকের ঠিক আছে গোলকের যে মাধ্যমটাতে রয়েছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসিলন। ঠিক আছে, এপসিলনটা কি এপসিলন হচ্ছে তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, এপসিলন হচ্ছে তড়িৎ ভেদ্যতা। এবারে এই গোলকটাতে মোট যে আধান রয়েছে সেটা হচ্ছে কত না প্লাস কিউ পরিমাণ আধান রয়েছে। তাহলে কিউটা হচ্ছে কি আধান। ঠিক আছে, প্লাস কিউ পরিমাণ আধান এখানে রয়েছে। ঠিক আছে, এবারে খুব কাছাকাছি বলতে কোন বিন্দুতে নির্ণয় করব, মনে করো এইরকম একটা জায়গায় একটা বিন্দু আছে যেটা হচ্ছে পি বিন্দু। আমার এই পি বিন্দুতে কি করতে হবে তড়িৎ প্রাবল্য বা ক্ষেত্র প্রাবল্য আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবার দেখো পি বিন্দু যদি আমি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাই তার আগে আমাকে কি করতে হবে, তার আগে আমাকে কি করতে হবে যেটা সেটা হচ্ছে আমাকে এফ এর ভ্যালু তুমি বের করে নিতে পারো, বা একদম আমরা যে ফর্মুলাটা পড়ে এসেছি ই সমান 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর এর স্কোয়ার, এই ফর্মুলাটা তোমরা ইউজ করতে পারো। তাহলে এখানে যদি ওই ফর্মুলাটা ইউজ করি কি দাঁড়াবে না ই সমান হচ্ছে টোটাল আধান কত না আচ্ছা 1/4 পাই এপসিলন। ঠিক আছে,
দূরত্ব কত আর এর স্কোয়ার, আর টোটালটা আধান কত আছে প্লাস কিউ, তার মানে উপরে কত চলে আসবে কিউ, তাহলে কিউ বাই 4 পাই এপসিলন আর এর স্কোয়ার। ঠিক আছে, এবারে কে যদি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হয় তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি না 1/4 পাই কে এপসিলন নট কিউ বাই কত না হচ্ছে আর এর স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো এর যদি আয়তন আধানের আয়তন মাত্রিক বন্টন যদি আমরা খেয়াল করি সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম, সেটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করতাম। ঠিক আছে, কি দিয়ে প্রকাশ করতাম, সিগমা। মানে সিগমাটা কি না, সেটা হচ্ছে এর হচ্ছে আয়তন মাত্রিক নয়, এদের হচ্ছে ক্ষেত্র বন্টন। ঠিক আছে, আধানের ক্ষেত্র বন্টন যদি আমি বলি, তাহলে মোট আধান কত না হচ্ছে কিউ, মোট ক্ষেত্রফল দিয়ে ভাগ করবে, এদের মোট ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়, সূত্র হচ্ছে 4 পাই আর এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কিউ সমান কত পাবো, কণাকণি গুণ করলে সিগমা ইন্টু 4 পাই আর এর স্কোয়ার পাবো। তাহলে এই কিউ এর জায়গায় এই ভ্যালুটা কি করবো, বসিয়ে দেবো। ঠিক আছে, বসিয়ে দিলে আমি কি পাচ্ছি দেখো 1/4 পাই কে এপসিলন নট, কিউর জায়গায় কত বসবে, সিগমা 4 পাই হচ্ছে আর এর স্কোয়ার ডিভাইডেড বাই কত আর এর স্কোয়ার। ঠিক আছে, খেয়াল যদি করো এখানে তোমার হচ্ছে আর স্কোয়ার কাটলো, 4 পাই আর এখানে 4 পাই কেটে গেল, তার মানে আমি পেলাম কি সিগমা বাই কে এপসিলন নট, সিগমা বাই কত পেলাম, কে এপসিলন নট। ঠিক আছে, অর্থাৎ এখানে আমি বলতে পারি কোনো আহিত পরিবাহী যদি থাকে তাহলে তার নিকটতম কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের যে মানটা হবে সেটা হচ্ছে 1/কে এপসিলন নট গুণিতক এই যে সিগমাটা, সেটা হচ্ছে পরিবাহীর তলমাত্রিকী ঘনত্ব। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি ই সমান এটাকে 1/কে এপসিলন নট ইন্টু হচ্ছে তোমার হচ্ছে পরিবাহীর কি না হচ্ছে পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, সিগমাটাকে আমরা কি বলছি, পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, পরিবাহীর আধানের কি তলমাত্রিক ঘনত্ব, বোঝা গেল কি বললাম, তাহলে পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব। আচ্ছা, এই যে পুরো জিনিসটা পড়লে এই পুরো জিনিসটাকে কুলম্বের উপপাদ্য বা কুলম্বস থিওরেমও বলা হয়। ঠিক আছে, এটাই কি বলা হয়, কুলম্বের উপপাদ্য বা কুলম্বস থিওরেমও কিন্তু এটাকে বলা হয়, যেখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা ই সমান সিগমা বাই কে এপসিলন নট। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সম্পর্কে সমস্ত কিছু জেনে ফেললাম। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা এখান থেকে বেশ কিছু কোশ্চেন সম্পর্কে আলোচনা করব এবং তারপরের ভিডিওতে আমরা তড়িৎ বলরেখা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, আর তাহলে আরেকবার মনে করিয়ে দিই, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও তাহলে তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা বিভিন্ন ধরনের পিডিএফ বা অন্যান্য ক্লাসের আপডেট সেগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।